বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ। কি সেই শব্দ? মব। মব জাস্টিস। এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সময় মূল্যবান আমি জানি, তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা। মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন? কে আনে? 23শে আগস্ট 2007 দিল্লি স্টারে। কি হয়েছিল সেই 23শে আগস্ট? এটা বোঝা দরকার। তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেটা আমরা বুঝতে পারবো না। আসেন এটা আমরা একটু বুঝে দেখি। আজকের তরুণরা হয়তো জানেন না, 2007 সালের 11ই জানুয়ারি 111-এর সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপঢৌকন হিসাবে। 111 ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায়। এর মাধ্যমেই শুরু হয় হাসিনার ফ্যাসিবাদ। 2007 সালের 20শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে। এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে। এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে। ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান, কিন্তু তাদের দাবি সুরাহা না হয়, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয়, ঠিক একইভাবে 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের মতো। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সারা দেশ ফুঁসা ওঠে, ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল। সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি। এভাবে আর্মি পলাইছিল। পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইর খাইয়া। এই সংঘাত চলে 23শে আগস্ট পর্যন্ত। 23শে আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয়। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির। এই যে খমিনি হেসান আছে না, আমার মুন্ডুপাত করে কিছুদিন পর পর ফেসবুকে, ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে, তখন শিবির করত। এই 23শে আগস্ট জরুরি অবস্থা জারি কইরা ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা। ওই দিন ডেইলি স্টার এই মব সংক্রান্ত নিউজ করে। এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ, তার পক্ষে বৈধতা উৎপাদন করা। ওই রাতে আর্মি ব্লক রেড দেয়া, ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল, যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে। আজিজ সুপার মার্কেটের উপর তলায় তখন অনেক ছাত্র থাকতো, এদের প্রত্যেকের ধরে বেদম পেটায়, হাত পা ভেঙে দেয় একেবারে। জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লক রেড দিছে, একইভাবে ওই সময় পারিছিল, 2024-এ পারে না। এটাই যা তফাৎ। এরপর ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে। একই সময় রাজশাহী ইউনিভার্সিটির 8 জন টিচারকে অ্যারেস্ট করে, তাদের রিমান্ডে পিটায়। মলয়ভৌমিক সিনিয়র প্রফেসর একজন, এখন রিটায়ার করছে, রাজশাহী ইউনিভার্সিটির টিচার, তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো, ইসিজি করা হইতো, হার্টের পরীক্ষা করা হইতো, যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে। এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে নির্যাতন, এটা আর কখনো হয় নাই, এটাই প্রথম, এমনকি বাকশালের আমলেও হয় নাই। এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মব টাইটেলের নিউজ। এবং এই 111-এর এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল। ওইখান থেকেই শেখে কিভাবে বিক্ষোভ দমাইতে হয়। এখন প্রশ্ন করতে পারেন, একটা পত্রিকার টাইটেলই কিভাবে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে? আসেন বিষয়টা বুঝে দেখি। ভাষা, এই যে আমরা কথা বলি, এটা শুধু যোগাযোগের মাধ্যম না, আমরা এটা দিয়ে শুধু মনের ভাবই প্রকাশ করি না। ভাষা এক ধরনের ক্ষমতা। ভাষা দিয়া বাস্তব নির্মাণ করা যায়। কোন ঘটনাকে ন্যায় বা অন্যায়, কারো অস্তিত্বকে বৈধ বা অবৈধ, এটা প্রমাণ করা যায়। ইংরেজিতে কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল, ইট ইজ পারফর্মেটিভ। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? তার মানে ভাষা শুধু বর্ণনা করে না, তা কিছু ঘটায়ও ফেলে। আপনি যখন কোনো জনগোষ্ঠীকে সন্ত্রাসী, উগ্র, অসভ্য, মব এটা বলবেন, আপনি শুধু শব্দ বলেন না, আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন। এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয়, আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো। দেখেন 2024-এ বর্ষা বিপ্লব চলতেছে, তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? বাংলা করে দিই তাহলে বুঝবেন ঠিকই কইছে কিনা।
সে গত বর্ষা বিপ্লব, হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব, এই শব্দটা দেখেন, তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী, এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। তার মানে বুঝেছেন তো, ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি, আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি। এটা 26শে জুলাইয়ের কথা। হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃতের সংখ্যা, মানে ছাত্র জনতার তাণ্ডব করেছে। বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি, এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয়। এই মাহফুজা নাম এইরকম একটা জাউরা, জাউরার জাউরা, 14 জেনারেশনের জাউরা, সুশীলের বেশ পড়া একটা নিরেট জাউরা, যার ন্যায়সঙ্গত লড়াইয়ে যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ নাই। এটা সে দেন সিল মেরা জাউরার জাউরা। ওটারে আরো একবার দেন, আরো একবার দেন। ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে সারা দুনিয়া। আমরা হাসেন, আমরা এটা একটু বুঝে দেখি। জুডিথ বাটলার এর একটা তত্ত্ব আছে আর কি, গ্রিভেবল লাইফ, মানে শোক করার মতো জীবন আর কি। উনি বলতেছেন কিছু জীবন আমাদের কাছে মূল্যবান, যার জন্য শোক করা যায়, যার জন্য আমরা কান্নাকাটি করি, যাদেরকে হারায় ফেললে আমরা কাঁদি, ইংরেজিতে কইছে গ্রিভেবল। আর কিছু জীবন হারাইলে সেটা শোকের উপযোগী না, আমরা শোক করি না, বরং আনন্দ করি। যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ, বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসেবে আর বিবেচিত হয় না। যেমন এক ফিলিস্তিনিকে যখন টেরোরিস্ট বলা হয়, তার উপরে বোমা ফেলা হইলে তাতে বিশ্বের বিবেক কাঁপে না। কিন্তু এখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিকটিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে। ফুকো দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র 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 নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি, কিন্তু তারা গুলি চালাইতেছে, মানুষ মারতেছে। সে বলবে না আমরা মানুষ মারতেছি, সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি, শান্তি ফিরাইতেছি। এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয়। জর্জিও আগামবেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে, হোমোসেকার। আগামবেন বলেন যে আধুনিক রাষ্ট্র এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায়, যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না, সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না, কারণ তারা আইনের বাইরে থাকে। যেমন ধরেন ইসলামপন্থীদের বলা হয়েছে জঙ্গি, এদের মেরে ফেললে কোনো সমস্যা নাই, তাহলে তাদের মরদেহ আর লাশ না। 2013 সালে 5ই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা, সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে দাগ কাটেনি কেন? তারা হোমোসেকার, তারা খরচযোগ্য, তাদের হত্যাযোগ্য, তাদের হত্যা করলে কোনো শোক হবে না। ঠিক একইভাবে এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার আমেরিকায় যে আন্দোলন হয়েছিল না, মনে আছে না? এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল, এরা লুটপাট করতেছে। আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে দখল করছিল, ভাঙচুর করছিল, মাইকধর করছিল, গোলাগুলি রক্তারক্তি করছিল, ওদেরকে প্যাট্রিয়ট বলা হয়। তা আমরা সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায়, পুলিশ লাঠি চালায়, ট্যাঙ্ক নামে, কিন্তু খুব কম মানুষ বোঝে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে। এই মব, এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা। উস্কানিদাতা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী শহীদ আমিনের নিথর দেহ যখন ওই রায়টকারের উপর থেকে ফেলে দিচ্ছে না পুলিশ, তখন বলতেছে না দুষ্কৃতিকারী, বলতেছে না, মনে আছে না? তখন কিন্তু ছেলেটা বেঁচে ছিল। এইসব শব্দে লুকায় থাকে ট্যাঙ্কের আওয়াজ, গুমের নিঃশব্দতা আর গুলির শব্দ।